যুদ্ধের মাঝে ইসরায়েল একটি অসাধারণ পরিকল্পনা করেছিল। তার নিজের সবচাইতে বড় শত্রুকে দিয়েই ইরান শাসন করাবে। সেই মানুষটি যিনি একসময় ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ডাক দিয়েছিলেন, তাকেই বেছে নেওয়া হয়েছিল ইরানের পরবর্তী নেতা হিসাবে। এটি গল্প নয়, এটি বাস্তবতা। আগে একটু পেছনে ফিরে যেতে চাই। মাহমুদ আহমেদিনেজাদ ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। কট্টর জাতীয়তাবাদী, পারমাণবিক কর্মসূচির সমর্থক এবং ইসরায়েল বিরোধী বক্তব্যের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন তিনি। কিন্তু ক্ষমতা থেকে সরে যাওয়ার পর চিত্র বদলে যায়। ইরানের গার্ডিয়ান কাউন্সিল ২০১৭, ২০২১ এবং ২০২৪ সালে তার প্রেসিডেন্ট প্রার্থিতা বাতিল করে দেয়। কার্যত তিনি হয়ে পড়েন একজন গৃহবন্দী, নিজের বাড়িতে আইআরজিসির পাহারায়। এই বিচ্ছিন্নতা এবং শাসন ব্যবস্থার প্রতি ক্ষোভই হয়তো তাকে একটি অভাবনীয় প্রস্তাবের দিকেই ঠেলে দিয়েছিল। যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিনেই ইসরায়েল একাধিক নির্ধারক হামলা চালায়। সেন্ট্রাল তেহরানে খামেনির কম্পাউন্ডে হামলায় নিহত হন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে ধ্বংস হয় ইরানের একটি গুরুত্বপূর্ণ সরকারি বৈঠক, যেখানে ছিলেন এমন কিছু কর্মকর্তা যারা হোয়াইট হাউসের তালিকায় পরিবর্তনের সম্ভাব্য মিত্র হিসেবেই চিহ্নিত ছিলেন। কিন্তু সবচাইতে রহস্যময় হামলাটি হয় আহমেদিনেজাদের নিজের বাড়িতে। মার্কিন কর্মকর্তা এবং আহমেদিনেজাদের এক সহযোগীর বরাতে জানা গেছে, এই হামলার উদ্দেশ্য ছিল তাকে হত্যা নয়, বরং মুক্ত করা। ইসরায়েলি বিমান বাহিনী তার বাড়ি পাহারা দেয়া আইআরজিসি সদস্যদের নিশানা বানিয়েছিল, যাতে আহমেদিনেজাদ বেরিয়ে আসতে পারেন। দ্য আটলান্টিক এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এটিকে বলা হয়েছে একটি জেল ব্রেক অপারেশন। প্রশ্ন হলো, ইসরায়েল ও আমেরিকার মতো দেশগুলো এই কট্টর ইসরায়েল বিরোধী নেতাকে কেন বেছে নিয়েছিল? উত্তরটি লুকিয়ে আছে সাম্প্রতিক বছরগুলোর ঘটনা প্রবাহে। প্রথমত, আহমেদিনেজাদ সাম্প্রতিক বছরগুলোতে ইরানের শাসন ব্যবস্থার দুর্নীতি ও কুশাসনের তীব্র সমালোচক হয়ে উঠেছিলেন। অর্থাৎ তিনি ভেতর থেকে বিদ্রোহী, যা পশ্চিমাদের কাজে লাগতে পারে। দ্বিতীয়ত, ২০২৩ সালে তিনি গুয়াতেমালা এবং ২০২৪ ও ২৫ সালে হাঙ্গেরি সফর করেছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই দুটি দেশেরই ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তৃতীয়ত, তার সাবেক প্রধান স্টাফ ইসফান্দিয়ার রহিম মশায়ের বিরুদ্ধে ব্রিটিশ ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছিল ২০১৮ সালেই। এই সব শত্রু মিলিয়ে পশ্চিমা গোয়েন্দারা সম্ভবত বিশ্বাস করেছিল আহমেদিনেজাদকে ক্ষমতায় আনলে একটি নিয়ন্ত্রণযোগ্য পরিবর্তন ইরানে সম্ভব। কিন্তু পরিকল্পনা ভেস্তে গেল আসলে কোথায়? হামলায় আহমেদিনেজাদ আহত হন তখন। তিনি বেঁচে যান, কিন্তু এই ঘটনার পর তার মনোভাব বদলে যায়। শাসন ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নিয়ে তার মোহভঙ্গ হয়। তারপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এর বাইরেও বড় সমস্যা ছিল কাঠামোগত। ইসরায়েলের মূল পরিকল্পনায় ছিল বিমান হামলা, সর্বোচ্চ নেতাকে হত্যা, কুর্দিদের সমাবেশ ঘটানো, বিদ্যুৎ গ্রিড ধ্বংস করা, অস্থিতিশীলতা তৈরি করা এবং একটি বিকল্প সরকার ইরানে প্রতিষ্ঠা করা। বিমান হামলা ও খামেনিকে হত্যার বাইরে বাকি কিছুই বাস্তবায়িত হয়নি। এটি মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের একটি বড় ব্যর্থতা। এই যুদ্ধের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন, ইরানের ভেতর থেকে কেউ একজন দায়িত্ব নিলে সবচাইতে ভালো হয়। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি অবশ্য রেজিম চেঞ্জ পরিকল্পনা বা আহমেদিনেজাদ প্রসঙ্গে সরাসরি মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস, উৎপাদন কেন্দ্র গুড়িয়ে দেয়া, নৌবাহিনীকে ডুবিয়ে দেয়া এবং প্রক্সি বাহিনীগুলোকে দুর্বল করা, এই সব লক্ষ্য অর্জিত হয়েছে। রেজিম চেঞ্জ? সে প্রশ্নের জবাব এলো না। এই পুরো ঘটনা থেকে কয়েকটি বড় প্রশ্ন আসলে সামনে আসে। প্রথমত, ইসরায়েল ও আমেরিকা কি সত্যি বিশ্বাস করেছিল একজন কট্টর জাতীয়তাবাদী ক্ষমতায় বসিয়ে ইরানকে নিয়ন্ত্রণ করা যাবে, নাকি এটি ছিল কেবলই অস্থিরতা তৈরি একটা বড় অজুহাত? দ্বিতীয়ত, আহমেদিনেজাদ কি স্বেচ্ছায় এই পরিকল্পনায় রাজি হয়েছিলেন?
তার মোহভঙ্গের কারণ কি শুধু হামলায় আহত হওয়া, নাকি এর পেছনে গভীরতার কারণ আছে? তৃতীয়ত, মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া এখনো বলছেন অনুমোদন পেলে পরিকল্পনা সফল হতে পারত। তাহলে কে অনুমোদন দেয়নি? ট্রাম্প প্রশাসন? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা, কিন্তু একটা বিষয় স্পষ্ট, যুদ্ধ কেবল বোমায় জেতা যায় না। ইরানের ভেতরের রাজনীতি, সংস্কৃতি এবং জাতীয় পরিচয়, এগুলো বাইরের শক্তির হিসেবের বাইরে থেকে যায়। ইরান ইসরায়েল যুদ্ধের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, ভূ রাজনীতিতে শত্রু ও মিত্রের সংজ্ঞা সবসময় স্থায়ী নয়। আর ক্ষমতার খেলায় যাকে দাবার ঘুঁটি ভাবা হয়, সে নিজেও একটি মানুষ, নিজের হিসাব নিকাশ নিয়ে। আহমেদিনেজাদ আসলে এখন কোথায় আছেন? তিনি কি আদৌ আর সামনে আসবেন? ইরানের পরবর্তী রাজনৈতিক পরিণতি কি হতে পারে? এই প্রশ্নগুলোর দিকে আমরা নজর রাখব। নিশ্চয়ই আপনারাও আমাদের সাথে থাকবেন, বিষয়টি নিয়ে মন্তব্য জানাতে পারেন আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।